অত্রিয়া ভ্রু বাঁকালো কথাগুলো শুনে, আর রক্তিম আর রাইমানের আবারও একসাথে আওয়াজ করে হাসলো। ছোট অত্রিয়ার ফুলিয়ে রাখা গাল, ভাকানো ভ্রু আর ঠোঁট উল্টানো দেখেই হাসিটা দ্বিগুণ হলো তাদের। অদ্রিজা ব্যালকনির এক ধারেই বসেছিল, দৃষ্টিটা আকাশের পানে। লতানো ছোট্ট রূপবতী শরীরটায় জড়ানো কালো রঙা শাড়িটায় ব্যালকনির হলদেটে আলো স্পষ্ট। লাবণ্যময়ী শরীরের ভাঁজে ভাঁজে লাবণ্যময় সৌন্দর্যের আভাস। নরম ফর্সা গালে আদুরে সৌন্দর্যের ঢেউ খেলে গেছে। রক্তিম মুচকি হেসেই চাপা স্বরে বলে উঠল, আপনার সৌন্দর্য দিন দিন বাড়ছে অদ্রিজা। দিনের পর দিন আপনি যে চরম রকম সুন্দর হয়ে উঠছেন জানেন। আমি যে সৌন্দর্যে প্রতিনিয়ত বেসামাল হয়ে উঠছি, আপনি বুঝেই উঠছেন না। কতটা স্যাক্রিফাইস করছি আমি আন্দাজও নেই আপনার। এতটা স্যাক্রিফাইস করা চাই বলুন তো? অদ্রিজা চোখ ফিরিয়ে চাইল রক্তিমের দিকে। তার মুখে চোখে দুষ্টুমি মাখা হাসির রেশ, দাঁত কেলানো হাসি। হাত জোড়া বুকে ভাঁজ করে রেখেই দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ানো। অদ্রিজা এক নজর তাকিয়েই রক্তিমকে পরখ করে চুপ রইল। রক্তিমের সাথে একটা কথাও না বাড়িয়ে চুপচাপ এড়িয়ে গেল। ব্যালকনিতে সে ব্যতীত অন্য কেউ আছে কথাটা ভুলে বসেই একইভাবে আকাশের দিকে তাকিয়ে রইল। রক্তিম বোধহয় বিরক্ত হলো এবার। কপাল কুঁচকে অদ্রিজার সামনে সেই ঠোঁট টিপে আহত কণ্ঠে বলল, সত্যি আপনি বেসামাল সুন্দরী হয়ে উঠছেন। আই কান্ট কন্ট্রোল। অদ্রিজা চোখ তুলে অগ্নি দৃষ্টিতে তাকালো। রক্তিমের শীতল জড়ানো কণ্ঠে বলা কথাগুলো শুনেও তার কোনো ভাবাবেগ হলো না। দাঁতে দাঁত চেপে রেখেই কঠিন গলায় বলল, ভালো লাগছে না আমার, একা থাকতে পারি একটু? রক্তিমের নির্বিকার উত্তর, একদমই না। আমি থাকতে একা কেন থাকবেন আপনি? আছি না আমি। অদ্রিজা দ্বিগুণ বিরক্ত হলো। রক্তিম বিরক্তটা বুঝতে পেরেই অদ্রিজার কানের কাছে মুখ নিয়েই ফিসফিসিয়ে বলে উঠল, এত রাগ করবেন অদ্রিজা। এমনিতেই বাড়তি রকম সৌন্দর্যে কন্ট্রোললেস হয়ে যাচ্ছি আমি। আপনার রাগে লাল হওয়া মুখ দেখে বেশ কষ্টে কন্ট্রোল করো, নিজেকে সত্যি সত্যিই কন্ট্রোললেস করে ফেলতে চাই না। আবার শাড়িতে শাড়ির আঁকা বাঁকা রূপে আপনি ময় আসক্তিতে মাতাল হয়ে যাচ্ছে। কথাটা বলেই বুকের বাঁ পাশে হাত রাখলো রক্তিম। চোখে মুখে দুষ্টুমি মাখা হাসিটা স্থির রেখেই চোখ জোড়া বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলল। অদ্রিজা বড় বড় চোখ করে রাগ নিয়েই তাকিয়ে রইল রক্তিমের দিকে। ঠোঁট কেলিয়ে হেসেই অদ্রিজার দিকে তাকিয়ে চোখ টিপে দ্রুত হুড়মুড় করে বেরিয়ে আসলো রুম থেকে। ওই সাংঘাতিক রাগের মুখোমুখি হতে হলে নিশ্চয়ই আজ আবারও উষ্ণ ঠোঁটের স্পর্শ অদ্রিজার ঠোঁটে গিয়ে ঠেকবে। এই চরম রকম ঘটনাটা দ্বিতীয়বার না ঘটিয়ে কেটে পড়াই শ্রেয়। দিহানের হাতটা এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরেই আর এক হাত দিয়ে পেট চেপে ধরল অদ্রিজা। কম্পনরত চাহনি নিয়ে চাতক পাখির মতো মাঠের আশেপাশে তাকালো বার কয়েক। কোনো পরিচিত মুখ ভেসে উঠল না। নেহাও বোধহয় আজ ভার্সিটিতে আসেনি। পেটের অসম্ভব ব্যথায় বাধ্য হয়েই দিহান নামক যুবকটিরই সাহায্য নিতে হলো। যে যুবকটিকে সে ভালোবাসার সুযোগ দেবে বলেও দেয়নি, ঠকিয়েছিল, সেই যুবকটির হাতই শক্ত করে চেপে ধরল নিঃসন্দেহে। এক ঝুড়ি ভরসা আশ্বাস নিয়েই দিহানের ঘাম জড়ানো মুখের দিকে চাইল অদ্রিজা। তলপেটটা হাত দিয়ে খামচে ধরেই অস্পষ্ট কণ্ঠে বলল, দিদি দিহান, নেহাকে একটু বলবে আসতে প্লিজ, কল করো একটু ওকে। দিহান বোকার মতো চাইল। অদ্রিজার অসুস্থতা দেখেই ভরকে গেল। মাথা ফাঁকা লাগলো কয়েক মুহূর্ত। কি করবে কি বলবে বুঝে না উঠেই শূন্যের দিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস ফেলল সে। কপাল চেপে ধরে পকেট থেকে মোবাইলটা বের করতে করতেই অদ্রিজাকে বলে উঠল, দ্রিজা, এখানে অনেক রোদ, বসবে একটু কোথাও, হয়তো ভালো লাগবে। এমন রোদে দাঁড়িয়ে থাকলে তো শরীর আরও খারাপ হয়ে যাবে। অদ্রিজা মিনমিনে চোখে চাইল। কিছু না বলেই ঘন ঘন নিঃশ্বাস ফেলে দিহানের হাতটা ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। ব্যথায় বিষে উঠল গোটা শরীর। প্রেগনেন্সির 4 মাসের মাঝে এই ব্যথার কোনো উৎস খুঁজে না পেয়েই শরীর কেঁপে উঠল তার। হাত পায়ের শিরায় টান পড়ল যেন তার। 2 হাত দিয়ে তলপেটটা চেপে ধরেই টলমল করা চোখ জোড়া বন্ধ করে নিল অদ্রিজা। সঙ্গে সঙ্গেই নরম গাল বেয়ে গড়িয়ে পড়ল নোনতা পানি।
দিহান ছোট ছোট চোখে অদ্রিজার গাল বেয়ে নোনতা পানি গড়ানো, অস্থিরতা, অস্বাভাবিক ব্যথায় মুখ চোখ নীল হওয়া সবটাই পর্যবেক্ষণ করলো। নেহাকে কল করে দ্রুত আসতে বলেই কলটা কাটলো। এক দৌড়ে ভার্সিটির সামনে থাকা টং দোকানটা থেকে একটা পানির বোতল নিয়েই আবারও দৌড়ে এসে দাঁড়ালো অদ্রিজার সামনে। পানির বোতলটা এগিয়ে দিয়েই কপালের ঘাম মুছতে মুছতে বলে উঠল, অল্প পানি খেয়ে মুখে পানির ছিটা দাও, হয়তো ভালো লাগবে। হঠাৎ এমন ব্যথা হচ্ছে কেন, কিছুই তো বুঝতে পারছি না। অদ্রিজা মাথা তুলে ঝাপসা চোখে দিহানের দিকে তাকালো। চোখের ঘন পাপড়িগুলো ভিজে উঠল মুহূর্তেই। শূন্য সাদা অনুভূতিহীন মুখটা ব্যথায় ক্রমশ নীলাভ হয়ে উঠল যেন। দাঁতে দাঁত চেপেই কোনো মতে বলে উঠল সে, দেয়ালের সাথে ধাক্কা খেয়েছিলাম সিঁড়ি দিয়ে নামার সময়। পেটের দিকে ধাক্কাটা একটু জোরেই লেগেছিল তাই। অদ্রিজার বাকি কথাটা শেষ হলো না। ব্যথায় বিষিয়ে উঠল মন প্রাণ। দাঁতে দাঁত কামড়ে কান্না হজম করার সহস্র চেষ্টা করতে করতেই সামনে উপস্থিত হলো বিশাল দেহী লম্বা চওড়া শরীরের রক্তিম নামক যুবকটি। চোখ মুখ গম্ভীর, তার দৃষ্টি অত্যাধিক শান্ত। জমে থাকা গলাটা হালকা ঝেড়ে কোলে তুলে নিল অদ্রিজাকে। ঠোঁট চেপে শীতল কণ্ঠে বলে উঠল, চলাফেরাতে একটু হুঁশ রাখলে ক্ষতি কি হয়? আপনি তো এখন একা নন, এটা কেন মনে থাকলো না আপনার? এত তাড়াহুড়ো করে চলার কি ছিল? অদ্রিজা কিছু বলল না। রক্তিমের শার্টটা মুঠো করে খামচে ধরল। অন্যদিনের মতো নিজেকে ছাড়ানোর চেষ্টাও চালালো না আজ। হাত পা জমে উঠল ক্রমশ। ভারী শরীরটার নিয়ন্ত্রণ যেন নিজের উপর আর রাখা গেল না। রক্তিমের বাহু ডোরে নিজের পুরো শরীরের ভার এলিয়ে পড়ল মুহূর্তেই। চোখ জোড়া বুঝে নিতে নিতেই অস্ফুট কণ্ঠে বলে উঠল সে, আমায় কোলে তুললেন কোন সাহসে? আমি যেতে পারবো। রক্তিম এবার গম্ভীর মুখচাহনিতেও হাসি ফুটল। ঠোঁট চওড়া করে হেসেই দিহানকে ধন্যবাদ জানিয়ে পা বাড়ালো। গাড়ির সিটে অদ্রিজাকে আলতো করে বসিয়ে দিয়েই বাঁকা হেসে বলে উঠল, এই না হলে রক্তিমের ওয়াইফ মরে যাবে, তবুও রক্তিমের মতোই জেদ নিয়ে বসে থাকবে। আয় হায় হায়, আপনার রাগ জেদ এসব দেখেই তো ফিদা হয়ে যায়। আর ফিদা হতে চায় না, চুপচাপ বসে থাকবেন ব্যাস। অদ্রিজা কিছু বলল না। বলার জন্য গলা দিয়ে কোনো শব্দও আসলো না অবশ্য। চোখ জোড়া বুঝে নিয়েই শরীরটা এলিয়ে দিল গাড়ির সিটে। রক্তিম ড্রাইভিং সিটে বসেই আয়নায় তাকিয়ে অদ্রিজার মুখটা দেখল। ক্লান্তি মাখা ঝিমিয়ে পড়া চোখ, ঘেমে ওঠা কপালে ছোট ছোট চুলগুলো আটকে আছে, চুপসে আছে পুরো মুখ। রক্তিম দীর্ঘশ্বাস ফেলল। অদ্রিজার পেটের নিচে হাত জোড়া দিয়ে খিচে ধরা আর ব্যথায় নীলাভ মুখ, তিক্ত চাহনি দেখেই বুকের ভেতরটা মুচড়ে উঠল অজানা ভয়ে। জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ যেভাবে হাজারটা দুঃখ সে হাসি মুখে বরণ করেছে, সেখানে আজ এইটুকুতেই বুক ভারী হয়ে উঠছে তার। কঠিন দীর্ঘশ্বাসগুলো মুক্ত করা বেশ কঠিন হয়ে উঠেছে আজ। এটাই বুঝি একজন বাবার অনুভূতি? নিজের অনাগত সন্তানের একটুখানি ক্ষতির আভাসে বুঝি বাবাদের বুক এমনই উথাল পাথাল ঝড় সৃষ্টি হয়? আচ্ছা, তার বাবা কি তার জন্য এত উদ্বিগ্ন থাকতো? এতটা চিন্তা করতো তার জন্য? না, করেনি। এতটা চিন্তা সে কোনোদিনও করেনি, এতটা উদ্বিগ্নও হয়নি। মনে মনে নিজেকে নিজেই উত্তরগুলো দিয়ে চোখ জোড়া বন্ধ করলো রক্তিম। উষ্ণ শ্বাস ফেলে সামনে থাকা পানির বোতলটার মুখ খুলেই অদ্রিজাকে হা করতে বলল। অদ্রিজা কয়েক সেকেন্ড চুপ থাকলেও পর মুহূর্তে কিছু না বলেই হা করলো। এই গরমে ঘামে চুপসে ওঠা এই শরীরের জন্য ওইটুকু পানি প্রয়োজন ছিল। শুকনো গলা এবার বুঝি একটু ঝরঝরে হলো। রক্তিমের দিকে ছোট ছোট চোখে তাকাতেই রক্তিম হালকা হেসে বোধহয় বোঝাতে চাইল সে চিন্তা করছে না। এটা চিন্তা করার মতো কোনো বিষয়ই নয়। কিন্তু মন জিনিসটা বড্ড অবাধ্য। শরীরের ক্লান্তি, পেট ব্যথায় বিষিয়ে ওঠা যন্ত্রণার সাথে এবার মন খোঁজখোঁজ করা অজানা ভয়ও যোগ হলো। গলা সরু করে কিছু বলার আগেই রক্তিম গাড়ি স্টার্ট দিল। সঙ্গে সঙ্গে হালকা বাতাসে শরীর শীতল হয়ে উঠল। নিস্তেজ হয়ে পড়ল ভারী দেহ। হাত পা লটিয়ে পড়ল গাড়ির সিটের উপর। চোখ জোড়াও বুঝে আসলো মুহূর্তেই। হসপিটালের করিডোরেই দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলল নেহা। নিচ থেকে উপরে জোরে জোরে সিঁড়ি বেয়ে আসার দরুন হাঁটুতে ভর দিয়ে হাঁপালো কিছুক্ষণ। দিহান চোখ ছোট ছোট করে নেহার দিকে তাকিয়ে রইল। মৃদু হেসে নেহার দিকে এগিয়েই বলল,